30শে ডিসেম্বরের রাত ইয়েমেনের মুকাল্লা পোর্টে দুটো জাহাজ থেকে কিছু ট্রেলার আনলোড হচ্ছিল। জাহাজ দুটো এসেছিল ইউনাইটেড আরব এমিরেটস থেকে এবং শিপমেন্টে ছিল আর্মার্ড ভেহিকেল, অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম এবং মিউনিশন, যেগুলো যাওয়ার কথা ছিল ইউএই সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হাতে। হঠাৎ রাতের অন্ধকারে আকাশ ভেদ করে দেখা যায় 4টি F-15S বিমান, রয়্যাল সৌদি এয়ারফোর্স। কয়েক মিনিটের টার্গেটেড অপারেশন, প্রিসাইজ এয়ার স্ট্রাইক, ধ্বংস করে দেওয়া হয় সম্পূর্ণ ডেলিভারি, সাথে জাহাজ দুটো। পরদিন সকালে আন্তর্জাতিক মিডিয়া ঝাঁপিয়ে পড়ে, পোর্ট সংলগ্ন অঞ্চলের ধ্বংসচিত্র পুরো বিশ্বে ছড়িয়ে যায়। আর জানা যায় এক চরম বিশ্বাসঘাতকতার কথা, যেটা পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকে বদলে রেখে দিতে পারে। 2015 সালে ইউএই সৌদির সাথে ইয়েমেন যুদ্ধে যোগ দেয়, কিন্তু কয়েকদিনের মধ্যে বুঝতে পারা যায় তাদের মতিগতি ভিন্ন। ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে মদদ দিয়ে তারা সৌদির বিরুদ্ধে রীতিমতো প্রক্সি ওয়ার খাড়া করে ফেলে, যেটা সৌদি অনেকদিন ধরে সহ্য করে যাচ্ছিল, কিন্তু এবার তারা বাড়াবাড়ি করে ফেলেছে। তাই এই ট্যাকটিক্যাল স্ট্রাইকটা আমিরাতিদের প্রতি একটা হুঁশিয়ারি ছিল, ডোন্ট ক্রস ইউর লিমিটস, এবং তারা মাথা নত করেছে। ইয়েমেনের ইউএন সমর্থিত সরকারের আলটিমেটাম মেনে মাত্র 24 ঘন্টার মধ্যে ইউএই সৌদি লেড কোয়ালিশন থেকে ফোর্স উইথড্র করে নিয়েছে। ইয়েমেনের এই একটি এয়ার স্ট্রাইকে বুঝিয়ে দিয়েছে দীর্ঘদিনের দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে অল ইজ নট ওয়েল, এবং ইয়েমেনকে কেন্দ্র করে যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা পুরো রিজিয়নটাতে ছড়িয়ে যাচ্ছে। লিবিয়া থেকে সোমালিয়া, চাঁদ থেকে সুদান, সব জায়গাতে আমিরাতি সৌদি স্বার্থের সংঘাত হচ্ছে, এবং এই সংঘাত রক্তপাত শূন্য নয়। কিন্তু এসবের কারণ কি? পশ্চিম এশিয়ার দুটো প্রতিবেশী দেশ যাদের নেতাদের জিগরি দোস্ত বলে মানা হতো, তাদের মধ্যে সংঘাতের পরিস্থিতি কেন? এবং এই হাই ভোল্টেজ পাওয়ার পলিটিক্সের মধ্যে রিজিয়নটির ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? আমি তৌফিক, এবং আজকের এই ভিডিও সৌদি ইউএই সম্পর্ক এবং তাদের মধ্যে ক্রমাগত গরম হতে থাকা ঠান্ডা লড়াই সম্বন্ধে। পশ্চিম এশিয়ানে যারা সামান্যতম জ্ঞান রাখে তাদের কাছে বিষয়টা খুবই আশ্চর্যজনক। সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস অলমোস্ট আইডেন্টিক্যাল দুটো দেশ, দুজনেরই কৃষ্টি, কালচার, ভাষা, সংস্কৃতি সব কিছু এক। দুটোই সুন্নি প্রধান রাজতন্ত্র, তেলের টাকায় ফিল্দি রিচ, স্বাভাবিকভাবে তাদের স্বার্থ অভিন্ন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি শত্রুও অভিন্ন। পার্থক্য শুধু একটাই, সাইজ। সৌদি আরব বড় এবং ইউএই ছোট, এবং লাইক অল এরিনাস অফ লাইফ, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সাইজ রিয়েলি ম্যাটার্স। কিছুক্ষণই জানতে পারবেন কেন। 2014 সালে ইয়েমেনে সিভিল ওয়ার শুরু হয়। The president's residence came under attack, followed by the nearby presidential palace, which was apparently looted by Houthi rebels. সৌদি এই যুদ্ধে যোগদান করে এবং নিরন্ত্রণ বোমাবর্ষণ করে পোর্ট সিটি অ্যাডেনকে উদ্ধার করে। সৌদি, ইউএই এবং অন্যান্য আরব দেশ মিলে একটা কোয়ালিশন গঠন করে এবং হুথিদের বিরুদ্ধে যুদ্ধ বজায় রাখে। এই 12 বছরে ইয়েমেন সিভিল ওয়ার মূলত 3টি পক্ষে ভাগ হয়ে গেছে। একদিকে ইরান সমর্থিত হুথি, অন্যদিকে সৌদি সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা ইয়েমেন সরকার, এবং ইউএই সমর্থিত সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। এসটিসি সাদার্ন ইয়েমেনের বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠীকে সঙ্গে নিয়ে গঠিত একটি লুজ কোয়ালিশন। এরা বিচ্ছিন্নতাবাদী এবং 1990 সালের আগের সাউথ ইয়েমেন রাষ্ট্র গঠন করার স্বপ্ন রাখে। সেসেশনিস্ট এসটিসি গত কয়েক দশকে বানানো ইউএই নেটওয়ার্কের একটা অংশ মাত্র। আপনারা হয়তো গত কয়েক বছরে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের কথা শুনে থাকবেন। ইউএইরও এরকম একটা অ্যাক্সিস রয়েছে, যেটাকে অ্যাক্সিস অফ কাউন্টার। লিবিয়ায় হাফতার অধীনে থাকা লিবিয়ান ন্যাশনাল আর্মি, সুদানে হেমেন্তির নেতৃত্বাধীন র্যাপিড সাপোর্ট ফোর্সেস, ইয়েমেনে এসটিসি, এবং সোমালিল্যান্ড, পুন্টল্যান্ড এবং জুবাল্যান্ডের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। এদের সাহায্যে আবুধাবি একটি সফিস্টিকেটেড বহুস্তরীয় নেটওয়ার্ক বানিয়ে ফেলেছে, যেটার মধ্য দিয়ে অর্থ, সম্পদ, অস্ত্র এবং ক্ষমতার আদান প্রদান চলে। এই অসাধারণ নেটওয়ার্কের মাধ্যমে কৌশলগতভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে আমিরাতে ইন্টারেস্ট রক্ষা করা হয়, এবং এর সাহায্যে ইউএইর মতো ছোট একটা দেশ, যার নেটিভ পপুলেশন মোট পপুলেশনের মাত্র 10%, আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের গুরুত্ব। কিন্তু এসবের দরকার কি পড়ল? গত কয়েক বছরে সুদানের দারফুর রিজিয়নে আরএসএফ নন আরব পপুলেশনের ওপর জেনোসাইড সংগঠিত করেছেন, যে হত্যাকাণ্ডের দাগ স্পেস থেকেও ভিজিবল। সুদান সরকার ইউএই বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে জেনোসাইডে যুক্ত থাকার অভিযোগ এনেছেন, কিন্তু এত সব সত্ত্বেও তারা পিছু হটছে না। আরএসএফকে আর্মস সাপ্লাই করা, হেমেন্তিকে ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল এবং ইন্টেলিজেন্স সাপোর্ট দেওয়া বজায় রয়েছে। কিন্তু ইউএইর মতো একটা উন্নয়নশীল দেশের নিজেদের হাতে রক্ত লাগানোর দরকার কি পড়ল? এসবের শুরু হয় 2011 আরব স্প্রিংয়ের সময় থেকে। প্রথমে শান্তিপূর্ণ, তারপর হিংসাত্মক বিপ্লব
আরবের স্বৈরশাসকদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছিল। বিপ্লব পরবর্তী সময়ে মুসলিম ব্রাদারহুড শক্তিশালী হয়ে ওঠে। এরা আরবের রাজতন্ত্রগুলোর ঘোর দুশ্মন ছিল, কিন্তু ইউএইর মতো ছোট রাষ্ট্রের পক্ষে সম্ভব ছিল না রাজনৈতিক বা সামরিকভাবে এর মোকাবিলা করার। তাই তারা ঠিক করে অর্জিত পেট্রোডলারকে কাজে লাগিয়ে পড়শি দেশগুলোতে পলিটিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়বে এবং মুসলিম ব্রাদারহুডের কাকতারুয়াকে সামনে রেখে পশ্চিম এশিয়াকে নিজের মতো করে সাজাবে। 2013 সালে মিশরে কু দিয়ে তাহলে ইউএই সাহায্য করে। মুসলিম ব্রাদারহুড থেকে আসা মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে জেনারেল আল সিসি ক্ষমতায় আসে। মিশরের সাফল্যে উদ্বুদ্ধ ইউএই রিজনের অন্যান্য দেশেও প্রভাব বিস্তার করতে থাকে। লিবিয়ান রেভলিউশনে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি গৃহযুদ্ধের আগুনে জ্বলছিল। সে সময় গাদ্দাফির এক অনুগত জেনারেল খলিফা বেলকাসেম হাফতার দেশে ফিরে আসে এবং ইউটিউবের মাধ্যমে লিবিয়ান সরকারের বিরুদ্ধে কু সংগঠিত করার চেষ্টা করে। কু ব্যর্থ হলেও হাফতার ইউএইর নজরে পড়ে যায়। মাত্র কয়েক মাসের মধ্যে আমিরাতি অস্ত্র, অর্থ এবং ইন্টেলিজেন্সে সজ্জিত হয়ে হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এলএনএ সম্পূর্ণ দেশ দখলে ব্যর্থ হলেও লিবিয়ার পূর্বে বিশাল অঞ্চল ক্যাপচার করে রেখেছে। মিশর দিয়েছিল আত্মবিশ্বাস এবং লিবিয়া দেয় স্ট্র্যাটেজি। ইউএইর বাড়তে থাকা অর্থনীতির জন্য রিজনটিতে স্টেবল রাষ্ট্রের প্রয়োজন, কিন্তু 70 বছর ধরে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে স্টেট বিল্ডিং প্রায় অসম্ভব জেনেই তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি নিয়েছে। দেশে দেশে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদদ দিয়ে দেশগুলোকে খণ্ডবিখণ্ড করে সেখানকার রিসোর্স, ম্যান পাওয়ার এবং স্ট্র্যাটেজিক পজিশন নিজেদের স্বার্থে কাজে লাগানো, এটাই পলিসি। তাই ইস্টার্ন লিবিয়াকে কেন্দ্র করে ইউএইর নেটওয়ার্ক গড়ে উঠতে থাকে। আবুধাবি এলএনএকে ট্রেনিং, অস্ত্র এবং ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করে। তার বদলে লিবিয়ান তেল অবৈধ উপায়ে ইউএইর বিভিন্ন শেল কোম্পানির মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে বিক্রয় করা হতে থাকে এবং সেই অর্থটা এমিরাতি ব্যাংকে জমা পড়ে। হাফতার দখলে থাকা অঞ্চলটা ব্যবহার করতে বিদেশি শক্তিরা উৎসাহিত হয়। আমিরাতি মধ্যস্থতায় কুখ্যাত রাশিয়ান মার্সেনারি ওয়াগনার গ্রুপ পূর্ব লিবিয়াকে নিজেদের লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা শুরু করে। এসবের মধ্যে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয় এবং সৌদিটাকে সাড়া দিয়ে ইউএই সৌদি লেড কোয়ালিশনে যোগ দেয়। ইরান সমর্থিত হুথিদের হারানো ঘোষিত উদ্দেশ্য হলেও এটা তাদের জন্য সুবর্ণ সুযোগ ছিল নিজেদের নেটওয়ার্ক বিস্তার করার। ইয়েমেনের সাউথ কোস্টে থাকা অ্যাডেন স্ট্র্যাটেজিক্যালি ভীষণ দামি। এর পাশেই বাবাল মানদেব স্ট্রেট পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ ম্যারিটাইম চোক পয়েন্ট। 2015 সালের সেপ্টেম্বরে হুথি এয়ার স্ট্রাইকে 55 জন আমিরাতি সৈন্যের মৃত্যু হয়। ইউএইর মতো ছোট একটা রাষ্ট্রের পক্ষে এটা একটা বিশাল বড় ক্ষতি ছিল। তারপরে তারা তাদের স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনে এবং গ্রাউন্ড ফোর্সের সংখ্যা কমিয়ে ফেলে। তার বদলে বিভিন্ন মার্সেনারিজ এবং ট্রাইবাল গোষ্ঠীকে মদত দেওয়া শুরু হয় এবং সাদার্ন ইয়েমেনিদের মনে থাকা সাউথ ইয়েমেন রাষ্ট্রের স্বপ্নে হাওয়া দেওয়া হয়। 2016 সালে ইউএই সিকিউরিটি বেল্ট ফোর্সেস গঠন করে এবং তারপরে বিভিন্ন অটোনমাস ফ্র্যাকশনকে নিয়ে তৈরি করা হয় সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। প্রথমে সৌদি আরব মিটিগেট করার চেষ্টা করে। 2019 সালে এসটিসি অ্যাডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস দখল করে ফেললে সৌদি মধ্যস্থতায় রিয়াদ এগ্রিমেন্ট সাইন হয় এবং এসটিসিকে পিএলসি বা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু গত বছরের শেষের দিক থেকে এসটিসি ভিন্নভাবে আচরণ করা শুরু করে। গভর্নমেন্ট কন্ট্রোলে থাকা বিশাল অঞ্চল তারা দখল করে নেয়। অবশেষে এখন সৌদি লেড অফেন্সিভের সামনে তারা ক্রমাগত নিয়ন্ত্রণ খোয়াচ্ছে এবং তাদের নেতা আল জুবাইদি আমিরাতি সহায়তায় খুব সম্ভবত সোমালিল্যান্ডে গা ঢাকা দিয়েছেন। সোমালিল্যান্ডের কথা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। কয়েকদিন আগে ইসরায়েল একে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এই অঞ্চলটির সাথে ইউএইর সম্পর্কের তার বহু গভীর। সোমালিল্যান্ড সোমালিয়ার দীর্ঘদিনের গৃহযুদ্ধের ফসল, যারা নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কিন্তু এখন অবধি ইসরায়েল বাদে কোনো দেশই তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। 2010 সাল থেকে সোমালিয়া ইউএইর নজরে ছিল। সে বছর তারা পুন্টল্যান্ড ম্যারিটাইম পুলিশ গঠন করে। পুন্টল্যান্ড সোমালিয়ার আরেকটি ব্রেকওয়ে রিজিয়ন। 2022 সালে পুন্টল্যান্ডের বোসাসোতে মিলিটারি বেস গঠন করা হয়। এছাড়া সোমালিল্যান্ডের বারবারা এবং জুবারল্যান্ডের কিসমায়োতেও তারা সৈন্যঘাঁটি বানানোর পরিকল্পনা করছে। সোমালিয়া স্ট্র্যাটেজিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই অঞ্চল দিয়েই বিশ্বের অধিকাংশ সামুদ্রিক বাণিজ্য সংগঠিত হয়। একদিকে ইয়েমেন, অন্যদিকে সোমালিয়া। আবুধাবি বাবাল মানদ্বীপকে ঘিরে তাদের প্রভাব বিস্তারের স্বপ্নের জাল বুনছিল, যেটা এবার হয়তো ছিঁড়তে চলেছে। এরপর আছে সুদান সিভিল ওয়ার। 2023 সাল থেকে সুদানের মিলিটারি দুটো ফ্যাকশন, সুদানিজ আর্ম ফোর্সেস এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে গৃহযুদ্ধ চলছে। ইউএই সুযোগ পেয়ে যায় তাদের নেটওয়ার্কের বিস্তার করার। তারা আরএসএফের কুখ্যাত ওয়ারলর্ড মোহাম্মদ হামদান দাগালো বা হেমেন্দিকে বরণ করে নেয়। হেমেন্দি আগে থেকেই ইউএইর অ্যালাই ছিল। প্রথমে লিবিয়ান যুদ্ধে এলএনএ, তারপর ইয়েমেন যুদ্ধে এসটিসিকে সাহায্য করতে হেমেন্দির অস্ত্রধারীরা যোগ দেয়। 2020 সালে আরএসএফের মাধ্যমে ইউএই এলএনএকে অস্ত্র সরবরাহ করে। সুদান যুদ্ধ ভয়ঙ্কর হয়ে উঠলে হিউম্যানিটেরিয়ান এডের ভেগ ধরে অস্ত্র, মিউনিশন এবং ড্রোন সাপ্লাই করা হয়।
ডেলিভারি যায় চাঁদ, উগান্ডা এবং লিবিয়া হয়ে। হেমেন্তির ফ্যামিলি ব্যাংক অ্যাকাউন্ট, কমোডিটি ট্রেডার্স এবং ফন্ড কোম্পানিগুলো ট্রেস গিয়ে শেষ হয় ইউএইতে। দেশটি সুদানি সোনা বিক্রিরও বিশাল মার্কেট হয়ে উঠেছে। আরএসএফ নিয়ন্ত্রিত খনিগুলো থেকে অবৈধ উপায়ে সোনা উত্তোলন করে আবুধাবিতে পাচার করা হয়। সোনা বিক্রির টাকা এমিরাতি ব্যাংকগুলোতে জমা পড়ে এবং সেই টাকা দিয়ে আরএসএফ অস্ত্র কেনে, সৈন্যদের বেতন দেয় এবং পিআর কোম্পানিগুলোকে ভাড়া করে। এই পিআর কোম্পানিগুলোই হেমেন্তি এবং আরএসএফ এর ইমেজ ক্লিন করতে সাহায্য করছে। ইউএই তার পিআর কোম্পানির সাহায্যে আরএসএফকে ইউএন ব্যাকড সুদান সরকার একটা বিকল্প হিসেবে খাড়া করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব এতদিন সৌদি দূর থেকে দেখে আসছিল, ঝামেলা ঝঞ্ঝট হলে পিছাপিছি ভাইয়ের মতো বন্ধ দরজার পেছনে সারিয়ে ফেলছিল। কিন্তু এবার তাদের ধৈর্যের বাঁধ ভাঙছে। কিন্তু কেন? ইউএই তো মিত্র দেশ, চাইলে তাদের নেটওয়ার্ক সৌদিও ব্যবহার করতে পারে। সৌদির এরকম প্যানিক করার পেছনের কারণটাও বোঝা দরকার। ভিডিও শুরুতে আমরা দেশ দুটোর সাইজ নিয়ে বলেছিলাম, এবার বুঝবেন কেন। সৌদি আরাবিয়ান পেনিনসুলার বৃহত্তম দেশ। শুধু আরব বিশ্ব নয়, ইসলামিক ওয়ার্ল্ডেও তারা নেতৃত্বের ভূমিকা নেয়। সৌদির প্রতিবেশী দেশগুলো আয়তনে অনেক ছোট এবং স্বাভাবিকভাবে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। গালফ কোঅপারেশন কাউন্সিল এবং তেল সমৃদ্ধ দেশগুলোর সংগঠন ওপেকেও সৌদি নেতৃত্ব দেয়। এখানে পশ্চিম এশিয়ার আশীর্বাদ এবং অভিশাপ, পেট্রোলিয়ামের ভূমিকাটাও বোঝা দরকার। রিজনের সমস্ত দেশ তাদের তেল নির্ভর অর্থনীতিতে পরিবর্তন আনতে চাইছে। তেলের বদলে ট্যুরিজম, ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজি এবং এন্টারটেনমেন্টে তারা ইনভেস্ট করতে চায়, কিন্তু সেটাও হবে তেলের টাকা থেকেই। বিকল্প অর্থনীতি তৈরিতে আমিরাত অন্যান্য দেশ, বিশেষত সৌদির থেকে অনেক এগিয়ে। দুবাই, শারজা এবং আবুধাবির মতো শহরগুলো ওয়ার্ল্ড ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং ফাইন্যান্সিয়াল হাব। আর এখানেই আসছে ফ্রিকশনের জায়গাটা। তাদের ডেভেলপমেন্টের প্রজেক্টে টাকা জোগানোর জন্য সৌদি চাইছে তেলের উৎপাদন কমিয়ে চড়া দামে তেল বিক্রি করতে। অন্যদিকে ইউএই চাইছে দ্রুত তেল উৎপাদন করে সেই টাকাটা অন্য খাতে ব্যয় করতে। এটা নিয়ে ওপেকে দেশ দুটোর মধ্যে সংঘাত চলছে। এর থেকে এদের মত এবং পথের অমিল সম্বন্ধে বোঝা যায়। সৌদি এখন একটা স্থিতিশীল রিজিয়ন চাই, যাতে সিকিউরিটির উপর ফোকাস না করে তারা ডোমেস্টিক ইকোনমিতে মন দিতে পারে। তাই তারা পড়শি দেশগুলোতে স্টেট বিল্ডিং এবং ইউএন ব্যাকড সভারিন সরকারকে সাহায্য করে শান্তি এবং স্থিতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্য তাদের কখনো ইসরায়েল, কখনো ইরানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিতে দেখা যায়। কিন্তু ইউএইর পরিকল্পনা আলাদা। তারা অলরেডি ডেভেলপড, তাই সেই পেট্রো ডলারকে কাজে লাগিয়ে রিজিয়নে ইনফ্লুয়েন্স কিনতে চাইছে এবং সৌদিকে হারিয়ে ডমিনেন্ট পাওয়ার হওয়ার চেষ্টা করছে। আর এই ক্ষেত্রে আমিরাতিরা মেকিয়াভিলিয়ান, নিজেদের স্বার্থসিদ্ধির ক্ষেত্রে তারা অন্য কারো কথা ভাবে না। আর সমস্যা এখানেই, সৌদি যখন রিজিয়নটিতে শান্তি বহাল বা অশান্তিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, ইউএই তখন অশান্তির আগুন উস্কে তাতে নিজের স্বার্থ সিদ্ধি করতে চেষ্টা করছে। আর এক্ষেত্রে তারা অনেকটাই সফল। উত্তর আফ্রিকা, হর্ন অফ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যকে নিয়ে তারা যে সফিস্টিকেটেড নেটওয়ার্ক বানিয়েছে, সেটা সেলফ সাস্টেনেবল এবং অর্গানিক, যার কন্ট্রোলার হয়তো আবুধাবির হাতে রয়েছে, কিন্তু সেই নেটওয়ার্কের তার এত জড়িয়ে তাদেরকে কোনোভাবে ট্রেস করা যায় না। সোমালিল্যান্ড এবং সুদানের কৃষিজমি থেকে আমিরাতিদের জন্য খাদ্যশস্য আসছে। সুদানি সোনা এবং লিবিয়ান তেলে তারা ফুলে ফেপে উঠছে। আর বলার অপেক্ষা রাখে না যুদ্ধ কতটা লাভজনক ব্যবসা। এই অসাধারণ নেটওয়ার্ক আবুধাবিকে যে স্ট্র্যাটেজিক ডেপথ দিয়েছে, সেটা রিজিয়নের খুব কম দেশের কাছে রয়েছে। মাঝারি এবং বৃহৎ শক্তিগুলো এই অঞ্চলে কারবার করতে চাইলে আবুধাবির সাহায্য ছাড়া সম্ভব নয়। ইউএই একটা ব্রোকারের ভূমিকা পালন করবে এবং অলরেডি দেয়ার প্ল্যান ইজ ওয়ার্কিং। ইউএস, চায়না এবং রাশিয়া এই অঞ্চলে বাণিজ্য করতে এবং তাদের এনার্জি ট্রেডের সেফ প্যাসেজ পেতে আবুধাবি নেটওয়ার্কের শরণাপন্ন হচ্ছে। ইউএইর মতো একটা ছোট দেশের কাছে এটা বিশাল এক স্ট্র্যাটেজিক ভিক্টরি। সৌদি এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। একই ইউএইর বাড়তে থাকা প্রতিপত্তি তাদের জোন অফ ইনফ্লুয়েন্সকে সংকুচিত করে ফেলেছে। সৌদির মনে হচ্ছে তাকে শত্রু দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তারা আসলে ইউএইর থেকে ব্যাকস্ট্যাব হয়েছে বলে অনুভব করছেন এবং এই অনুভূতি ইয়েমেনের ক্ষেত্রে সব থেকে বেশি তীব্র। ইয়েমেন সৌদির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটাকে আরবদের জন্মস্থান বলা চলে। সেটা ছাড়াও ইয়েমেন স্ট্র্যাটেজিক্যালি সৌদির কাছে গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে হুতিদের হাতে 500 জন আরব নাগরিকের মৃত্যু হয়েছে এবং গুরুত্বপূর্ণ এনার্জি ইনফ্রাস্ট্রাকচারেও আক্রমণ হয়েছে। তাই সৌদি আরব ইয়েমেনের শান্তি ফেরাতে এতটা আগ্রহী। কিন্তু এক্ষেত্রে সব থেকে বড় বাধা যে তাদের মিত্রদেশই হবে, সেটা তারা ভাবতে পারেনি। গত কয়েক মাসে এসটিসি, ইয়েমেন সরকার পিএলসির থেকে বিরাট সংখ্যক অঞ্চল দখল করে নিয়েছে। কিন্তু বিপদ ঘনে তখন যখন আল মাহারা এবং হাদ্রামাউত প্রদেশ তারা দখল করে। হাদ্রামাউত সৌদির সাথে বর্ডার শেয়ার করে এবং আল মাহারা সৌদি বর্ডারের খুব কাছেই। হাদ্রামাউত হাতছাড়া হলে এই অঞ্চলের ওপর দিয়ে সৌদি প্ল্যান্ট এনার্জি ইনফ্রাস্ট্রাকচারও অনিশ্চয়তার মুখে পড়ে। আর ঠিক এখানেই তারা রেড লাইন ড্র করেছিল। প্রদেশ দুটির দখল সেই রেড লাইন ক্রস করে। এই কারণেই গত এক মাসে সৌদি লেড কোয়ালিশনের নিরন্তর আক্রমণ, ইউএইর পলায়ন এবং এসটিসির ভেঙে যাওয়া আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সৌদি ইউএইর ঠান্ডা লড়াই
শুধু ইয়েমেনে সীমাবদ্ধ থাকবে না সেটা বলাই বাহুল্য। সৌদি এখন সুদানের সরকারি বাহিনী, সোমালিয়া এবং ইজিপ্টকে সঙ্গে নিয়ে একটি কাউন্টার অফেন্সিভ খাড়া করার চেষ্টা করছে। গত কয়েকদিনে ইজিপ্ট লিবিয়া টু দারফুরের আরএসএফ এর সাপ্লাই লাইনে একাধিকবার স্ট্রাইক করেছে। সুদানে এসএএফ এর সাথে পাকিস্তানের $1.5 বিলিয়ন আর্মস ডিল পেতে সৌদি সাহায্য করেছে। এতে করে এসএএফ পাক JF-17 বিমান, ড্রোনস এবং এয়ার ডিফেন্স সিস্টেম পাবে। সোমালিয়া অন্যদিকে ইউএর সাথে সম্পর্ক ছিন্ন করেছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়া আবারও এক দীর্ঘস্থায়ী সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।